দেখ আজকে তোদের আমি শুরু করছি কমপ্লেক্স নাম্বার। যখন কমপ্লেক্স নাম্বারের নোটটা পাঠিয়েছিলাম তখন তোদেরকে বলেছিলাম যে এই চ্যাপ্টারটা একটু তুলনামূলক বড়, তাহলে এই চ্যাপ্টারের ভিডিওটা আমি দুটো পার্টে পাঠাবো। দেখ তাহলে বোর্ডের দিকে দেখ, বোর্ডের দুটো ইকুয়েশন লেখা আছে। একটা যে এক্স স্কোয়ার প্লাস 4 = 0, এখান থেকে আমরা এক্স এর সমাধান বার করেছি, যেটা তোদের নোটসে করা আছে, দেখলেই বুঝতে পারবি এক্স সমান আসছে কি +-2 ইন্টু রুটের মধ্যে -1। আর এই ইকুয়েশনটা থেকে সলিউশন করলে x আসছে -1 + -2 ইন্টু √1। এখন যে কোনো ধনাত্মক সংখ্যাই হোক বা ঋণাত্মক সংখ্যাই হোক, তার বর্গ সবসময় কী হয়? ধনাত্মক। কিন্তু কোনো ঋণাত্মক সংখ্যার বর্গমূল কী হয় সেটা আমাদের জানা নেই, মানে এখনো পর্যন্ত তোরা যা পড়াশোনা করেছিস তাতে জানা নেই। দেখ মনে কর এ হচ্ছে যে কোনো মনে কর পজিটিভ নাম্বার এ, তাহলে আমরা কী করি যে রুটের মধ্যে মাইনাস এ নিচ্ছি। রুটের মধ্যে মাইনাস এটাকে আমরা কীভাবে লিখতে পারি? এ ইন্টু -1, সেটাকে পার্ট পার্ট করলে কি আসবে? রুটে ইন্টু √1। তাহলে আমরা বলতে পারি যে যে কোনো ঋণাত্মক সংখ্যার বর্গমূল √1 একটা গুণিতক হিসাবে প্রকাশ করা সম্ভব। এই যে √1, এই √1 এটা কি আই দিয়ে প্রকাশ করা হয়। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় কাল্পনিক রাশির মূল একক, মানে ফান্ডামেন্টাল ইউনিট অফ ইমাজিনারি নাম্বার। এখন জানতে হবে যে আইটা এসেছে কোথা থেকে। এমনিতে আই বলতে এটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড, ফুল ফর্ম হচ্ছে আইওটা, যেটা ল্যাটিনে আইওটা, সেটা ইংলিশে বলা হয় কি ইমাজিনারি। বাংলায় বুঝতেই পারছিস, বাংলায় মানে কাল্পনিক। এখন তোরা যেমন ইংলিশ অ্যালফাবেট শিখেছিস ABCDEF, এইভাবে IJKL এরকম যেমন আছে, তেমনি ল্যাটিনেও ওদের দেশে ওরকম অ্যালফাবেট আছে। ওদের যেমন কি আমরা যেটা ইংলিশে এ বলি, ল্যাটিনে সেটা বলে আলফা। আমরা যেটা বি বলি ইংলিশে, সেটা আমরা ইংলিশে যেটা বি বলি, ল্যাটিনে ওরা বলে বিটা। তেমনই ইংলিশে আমরা যেটা আই বলি, সেটাকে ওরা ল্যাটিনে বলে কি আয়োটা। ওখান থেকে জিনিসটা এসছে। এখন ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা ওয়ার্ড যতগুলো লেটার দিয়ে তৈরি হয়, প্রত্যেকটা লেটারই একটা নিজস্ব মিনিং আছে। যেমন একটা খুব সহজ উদাহরণ দিচ্ছি দেখ, নিউজ, NEWS। এর দেখ নর্থ, N মিনস নর্থ, E মিনস ইস্ট, W মিনস ওয়েস্ট, আর S মিনস কি সাউথ। এই হিসাবে নিউজটা আসে। ঠিক এইভাবে এই যে আইওটা মানে আমরা বলছি কি ইমাজিনারি। এখন এবারে আমরা শিখতে হবে কি যে আয়ের অখণ্ড ঘাত। দেখ I⁻1 মানে I² মানে আসছে কত? -1, I³ মানে কত আসছে? -I, I⁴ মানে 1। আবার I⁵ মানে আবার I6 মানে -1, I7 মানে কত? আবার -I8 মানে হচ্ছে 1। তাহলে একটা জিনিস এখানে খেয়াল করে দেখ, যখন আয়ের পাওয়ারগুলো 1, 5, 9, 13 এইভাবে যাচ্ছে, তখন ভ্যালুটা দিচ্ছে কি I। যখন আয়ের পাওয়ারগুলো এরকম 2, 6, 10, 14 এইভাবে যাবে, তখন ভ্যালুটা দিচ্ছে কত? -1। আচ্ছা, যখন আয়ের পাওয়ারগুলো এরকম 3, 7, 11, 15 এইভাবে যখন যাচ্ছে, তখন ভ্যালুটা দিচ্ছে কত? -I। আর যখন পাওয়ারগুলো 4, 8, 12, 16 এইভাবে যাচ্ছে, তখন ভ্যালুটা দিচ্ছে কত? 1। তাহলে এখান থেকে আমরা একটা কথা বলতে পারি, যেটা যে আয়ের পাওয়ার যাই হোক না কেন, সে পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, তার মান সবসময় এই চারটের মধ্যে ঘোরাফেরা করবে, 1, -1 বা I, -I। এখন এই যে 1, 5, 9, 13 এই নাম্বারগুলোর বৈশিষ্ট্য কি? এই নাম্বারগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এই প্রত্যেকটা নাম্বারকে 4 দিয়ে ভাগ করলে কি হয়? 1 ভাগশেষ থাকে। সেটা ম্যাথমেটিক্যালি কিভাবে প্রকাশ করে? এরকম ভাবে I⁴n + 1, বা এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি I⁴n - 3। এইটা ভ্যালু হচ্ছে কত? এইটার ভ্যালু হচ্ছে I। আচ্ছা 2, 6, 10, এখানে অবশ্যই n এর একটা রেস্ট্রিকশন আছে, মানে n এর মানটা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু কত? 0। ঠিক আছে। এবার দ্বিতীয়টা ক্ষেত্রে দেখ 2, 6, 10, 14 এই নাম্বারগুলো বৈশিষ্ট্য কি? এগুলো 4 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকে। সেটাকে আমরা প্রকাশ করছি না I⁴n + 2, বা প্রকাশ করতে পারি I⁴n - 2। এর ভ্যালু তার মানে হচ্ছে -1, রেস্ট্রিকশন সেম। আচ্ছা তারপরেরটা ক্ষেত্রে দেখ 3, 7, 11, 15, তাহলে এইটার ক্ষেত্রে আমরা প্রকাশ করতে পারি কি I⁴n + 3। মানে এগুলো কেমন ধরনের নাম্বার? এগুলো হচ্ছে সেরকমই নাম্বার যাদেরকে 4 দিয়ে ভাগ করলে
প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে এবং 4 দ্বারা বিভাজ্য যে কোনো নাম্বারকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি i⁴n। এটা i⁴n প্লাস 3 দিয়েও প্রকাশ করা যায় বা i⁴n মাইনাস 1 দিয়েও প্রকাশ করা যায়। এর ভ্যালু হচ্ছে কত মাইনাস i। তো n এর রেস্ট্রিকশন একই হবে। আর শেষেরটার ক্ষেত্রে দেখ 4 8 12 16 দেখেই বুঝতে পারছি যেগুলো প্রত্যেকটা নাম্বার কি 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য যে কোনো নাম্বারকে প্রকাশ করা হয় কি i⁴n। তাহলে i⁴n এর মান হচ্ছে 1। এখানে n এর রেস্ট্রিকশন হচ্ছে n greater equal to 1, এক বা একের থেকে বড়। তোদের খাতায় দেখবি এইগুলোর উপর, বইয়ে তোদের এগুলো সেইভাবে দেওয়া নেই, তোদের খাতায় দেখবি এরকম দুটো অঙ্ক করা আছে। হয়তো আমি ছোট্ট করে একটা অঙ্ক বললাম যে i⁴n প্লাস 3 আর মাইনাস i⁴n মাইনাস 1 এর ভ্যালু কত হবে। তাহলে ওখানে তাকিয়ে দেখ i⁴n প্লাস 3 এর ভ্যালু কত না মাইনাস i। আবার লক্ষ্য করে দেখ i⁴n মাইনাস 1 তার ভ্যালু হচ্ছে মাইনাস i, তার মানে এটা হলো প্লাস i, না অ্যাকচুয়ালি কত হয়ে গেল 0। আবার মনে করছি আমি বলি এরকম একটা হলো i প্লাস i স্কয়ার প্লাস i কিউব করে বলে 100টা পদ পর্যন্ত যোগ করো, 100টা পদ পর্যন্ত। তাহলে দেখ লক্ষ্য করে দেখ, আচ্ছা প্রথমে 100তম পদটা কত, 100তম পদটা অবশ্যই হবে কত i⁴100 এটা হবে। কারণ প্রথম পদটা i⁴1, দ্বিতীয় পদটা i স্কয়ার, তৃতীয় পদটা i কিউব, তাহলে 100তম পদটা হবে i⁴100। তাহলে যে পদটা i, তারপরে ধর i⁵, তারপরে ধর i⁹, এগুলোর প্রত্যেকটা ভ্যালু এই একটু আগে শিখেছিস দেখ i। তাহলে সেগুলো কেমন ধরনের নাম্বার, মানে যাকে 4 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকে। তাহলে 100 এর আগে কোন নাম্বার আছে যাকে 4 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকে, তাহলে সেটা হচ্ছে কত i⁴ কত 97। ঠিক একই ভাবে পরের সিরিজটা কেমন হবে i² i⁶ i⁻10 করে এটা কোথায় গিয়ে শেষ হবে, এটা শেষ হবে i⁴ কত 98। কারণ 98 কে 4 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকে। তারপরে সিরিজটা আসবে দেখ i³ প্লাস i⁷ প্লাস i�11, এটা কোথায় শেষ হবে, এটা যে শেষ হবে i⁴ কত 99। আর শেষেরটা হবে কি, শেষেরটা হবে i⁴ প্লাস i⁸ প্লাস i⁴12 করে এটা শেষ হবে কত i⁴100। প্রতিটা সিরিজই কিন্তু 25টা করে পদ আছে, সেটা সবথেকে ভালো বোঝা যাবে শেষেরটাকে দেখলে। 4 থেকে শুরু আর কত যে শেষ 100 যে শেষ, তাহলে 25টা। তার মানে এই প্রথম সিরিজটা থেকে কি পাবো আমরা 25টা i পাবো। তারপরে সিরিজটা থেকে কি পাবো 25টা -1 পাবো। তারপরে সিরিজটা থেকে কি পাবো 25টা i পাবো। আর তারপরে সিরিজটা থেকে কি পাবো 25টা 1 পাবো। তাহলে আলটিমেটলি ভ্যালুটা কত দাঁড়াচ্ছে, আলটিমেটলি ভ্যালুটা দাঁড়াচ্ছে 0। ঠিক আছে। আচ্ছা এরপর i তো আমরা শিখলাম, i এর একটা নিউমেরিক্যাল ভ্যালু আমরা শিখলাম কি i সমান হচ্ছে √1 এটা আমরা শিখেছি। কিন্তু জানতে হবে যে i বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। তো যে কাউকে জিজ্ঞেস করবি যে i বলতে কি বোঝায়, ম্যাক্সিমাম মানুষের মুখ থেকে উত্তর আসবে দেখবি i সমান হচ্ছে √1 কিন্তু সেটা তো নিউমেরিক্যাল ভ্যালু। এমনিতে i এর জ্যামিতিক তাৎপর্য কি সেটা তো আমাকে জানতে হবে। যেমন আমি যদি a + b তার হোল স্কয়ার, সবাই জানে স্কয়ার + 2ab + b স্কয়ার, কিন্তু আমি যদি বলি a + b তার হোল স্কয়ার বলতে কি বোঝায়, তখন কি ওটা উত্তর হবে? তখন ওটা উত্তর হবে না। তখন ওটা উত্তর হবে কি, ওটা একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a + b একক। ঠিক একইভাবে i এরও জ্যামিতিক তাৎপর্য আছে। ধর আমরা এটা দুটো অক্ষ নিচ্ছি, x অ্যাক্সিস y অ্যাক্সিস, x অ্যাক্সিস y অ্যাক্সিস। a একটা বিন্দু নিলাম, a বিন্দু নিলাম, এটা মূল বিন্দু। এই লেন্থটা ধরে নিচ্ছি কত, এই লেন্থটা ধরে নিচ্ছি 1 একক। এই লেন্থটা দিয়ে ওএ ব্যাসার্ধ নিয়ে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমি কি করলাম 180 ডিগ্রি পরিমাণ ঘোরালাম। তাহলে OA = OA ড্যাশ। তাহলে এইটা যদি আমি 1 বলি এটা অটোমেটিক্যালি -1। আচ্ছা এই লেন্থটাও কি, এই লেন্থটা হচ্ছে কি, এই লেন্থটা হচ্ছে 1 একক। আচ্ছা এটাকে একটা বিন্দু নাম দিচ্ছি, ধর এই বিন্দুটার নাম দিচ্ছি P। আচ্ছা আমি সার্কেলটাকে ধর কমপ্লিট করছি, কমপ্লিট করলে ধর এইদিকে যে বিন্দুটা আসছে এই বিন্দুটার নাম দিচ্ছি আমি কি, এই বিন্দুটার নাম দিচ্ছি আমি P ড্যাশ। ঠিক আছে। আচ্ছা এখানে আবার দুটো জিনিস চিন্তা কর। এক নম্বর হচ্ছে তাকে অ্যালজেব্রিক্যালি চিন্তা কর। অ্যালজেব্রিক্যালি বলতে যে আমি 1 কে যদি -1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমার রেজাল্ট হবে কত -1। ঠিক OA ব্যাসার্ধ নিয়ে যদি A বিন্দুটাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 180 ডিগ্রি পরিমাণ ঘোরানো হয় তাহলে 1 থেকে আমরা -1ই এসে পৌঁছাবো। তাহলে সেটাকে জিওমেট্রিক্যালি আমরা এরকম ভাবে লিখতে পারি যে অ্যাঙ্গেল AOA ড্যাশ ইকুয়াল টু কত, অ্যাঙ্গেল AOA ড্যাশ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, অ্যাঙ্গেল AOA ড্যাশ এটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দুটো জিনিস কিন্তু সেম। তাহলে এটা হচ্ছে অ্যালজেব্রিক্যালি বলা আছে, এটা জিওমেট্রিক্যালি বলা আছে।
দুটোকে যদি একসঙ্গে আমি কম্বাইন করি তাহলে আমরা কি বলতে পারবো যে -1 দ্বারা গুণন এমন একটা প্রক্রিয়া যেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে কি 180 ডিগ্রি পরিমাণ ঘূর্ণন বোঝায়। এখন দেখ যে কোনো একটা পূর্ণ সংখ্যা, ধর 2 একটা পূর্ণ সংখ্যা, তো যে কোনো একটা পূর্ণ সংখ্যাকে আমরা তাদের দুটো এরকম বর্গমূলের গুণফল হিসাবে প্রকাশ করতে পারি। তাহলে -1 তো একটা পূর্ণ সংখ্যা, তাহলে -1 কে আমরা বলতে পারি কি √1 ইনটু √1 এখন তোদের মনে হতে পারে যে এটা ভিতরে ভিতরে গুণ করলে তো 1 হয়ে যাবে, আমরা এখানে ওই জিনিসটা নয়, আমরা এখানে জাস্ট কনসেপ্টটা কাজে লাগাচ্ছি। কনসেপ্ট মিন্স মানে আমরা এটা ভাবতে পারি যে কোনো একটা পূর্ণ সংখ্যার মধ্যে তাদের দুটো বর্গমূলের গুণফল আছে। এমনি নরমালি মনে কর যদি আমরা √a ইনটু √b করি সেটা সবসময় কি হয় √ab, যদি আর যদি মনে কর √a ইনটু মনে কর √(-b) করি তাহলে সেটা কত হয়ে যাবে √(-ab)। ঠিক একইভাবে √-a ইনটু √b যদি করি তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে রুটের মধ্যে -ab। কিন্তু যদি √-a ইনটু √-b করি এটা কখনোই হবে না যে √ab, এটা কি হবে, এটা হবে -√ab, এটা আছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখ, তাহলে এবার এখানে একটু লক্ষ্য কর, আমরা এখানে কি বলেছিলাম যে -1 দ্বারা গুণন এমন একটা প্রক্রিয়া যেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে কি 180 ডিগ্রি পরিমাণ ঘূর্ণন বোঝায়। তাহলে এখানে আমরা কি কনসেপ্টটা নিতে বলছি যে -1 এর মধ্যে দুটো √1 আছে, তাহলে এক্ষেত্রে বলতে পারি যে √1 তাহলে -1 পেতে গেলে আমাকে দুটো √1 নিতে হবে। তাহলে এটা বলতে পারি যে √1 দ্বারা গুণন এমন একটা প্রক্রিয়া যেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে কি 90 ডিগ্রি পরিমাণ ঘূর্ণন বোঝায়। তার মানে আমরা এই বিন্দুটাকে বলতে পারি এটাই হচ্ছে √1 মানে i। ঠিক আছে, তাহলে আবার যদি আমি মনে করি √1 বলাই তাহলে -1 পাবো, আবার যদি মনে করি √1 দিয়ে গুণ করি তখন 90 ডিগ্রি ঘুরে এই বিন্দুটা তখন কত হবে -i, আবার এটা করলে কত চলে আসবে 1 চলে আসবে। ঠিক আছে, তাহলে i বলতে আমরা এক কথায় কি বুঝি, তাহলে i বলতে যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে i বলতে কি বোঝানো হয়, i বলতে বোঝানো হয় যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 90 ডিগ্রি পরিমাণ ঘূর্ণন। এখন এখানে লক্ষ্য করে দেখ x ও x' এই অক্ষটার উপর বাস্তব সংখ্যাগুলো অবস্থান করছে, আর y ও y' এই অক্ষটার উপর কি অবাস্তব সংখ্যাগুলো অবস্থান করছে, মানে ইমাজিনারি নাম্বারগুলো। ওই জন্য এইটাকে বলা হয় রিয়াল অ্যাক্সিস বাস্তব অক্ষ, এইটাকে বলা হয় কি ইমাজিনারি অ্যাক্সিস। তোরা এমনি যে ক্লাস 9 যে স্থানাঙ্ক শিখেছিস তাতে x ও x' আর y ও y' প্রতিটাই হচ্ছে কি ওখানে বাস্তব অক্ষ। এখানে কিন্তু কি বলা হচ্ছে x ও x' হচ্ছে বাস্তব অক্ষ, y ও y' হচ্ছে কি কাল্পনিক অক্ষ। আচ্ছা, জটিল সংখ্যা z দিয়ে প্রকাশ করা হয় বলে এই তলটাকে বলা হয় z প্লেন। আচ্ছা, তারপরে হচ্ছে যেহেতু জটিলের ইংরেজি মানে জটিল রাশি আমরা কমপ্লেক্স নাম্বার শিখেছি, তো ওই জন্য এটাকে বলা হয় কি কমপ্লেক্স প্লেন। এর প্রপার্টি সমস্ত কিছুই প্রায় তোরা যে নরমাল স্থানাঙ্ক জ্যামিতি পড়েছিস তার মতোই, শুধু একটাই জিনিস মাথায় রাখতে হবে, x ও x' বরাবর বাস্তব সংখ্যার অবস্থান আছে, y ও y' বরাবর কাল্পনিক নাম্বারগুলোর অবস্থান করছে। আরেকটা হচ্ছে এটা আবিষ্কার করেছে কি জেমস আর্গন, ওই জন্য আর্গনের নাম অনুসারে এটাকে আর্গন প্লেনও বলা হয়। মানে অঙ্কের মধ্যে আমার জেড তল উল্লেখ করা থাকতে পারে, জটিল তল উল্লেখ করা থাকতে পারে, আর্গন তল উল্লেখ করা থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে কমপ্লেক্স নাম্বারের ডেফিনেশন। কমপ্লেক্স নাম্বারের সংজ্ঞা কি, মনে করেন x আর y হচ্ছে যে কোনো দুটো বাস্তব সংখ্যা, x আর y যে কোনো দুটো বাস্তব সংখ্যা, i এর ভ্যালু আমরা শিখেছি কি √1। তাহলে যদি কোনো নাম্বারকে x প্লাস iy এই আকারে প্রকাশ করা হয় তাহলে তাকে আমরা বলছি কি জটিল সংখ্যা, যেটাকে z দিয়ে প্রকাশ করা হয় z = x প্লাস iy এইভাবে, বা যদি মনে করেন আমরা জটিল তলে প্রকাশ করি তখন z বিন্দুটাকে আমরা x, y এইভাবে প্রকাশ করব। ঠিক আছে, এখন ব্যাপারটা যে জটিল রাশি চ্যাপ্টার পড়াতে গেলে জটিল রাশি এত বড়ই চ্যাপ্টার, যদি টানা 6 মাস ধরেও জটিল রাশি পড়ে যায় তাহলেও জটিল রাশি শেষ হবে না। এবং জটিল রাশির চ্যাপ্টারটা ভিডিওটা দেখে অঙ্ক করার সময় কিন্তু খুব ভালোভাবে বুঝে এই চ্যাপ্টারটা বাড়িতে প্র্যাকটিস করবে, না কিন্তু ভবিষ্যতে সব জায়গাতেই প্রবলেম হবে। কারণ পৃথিবীতে সমস্ত সংখ্যাই কিন্তু জটিল সংখ্যার অন্তর্গত, বাস্তব সংখ্যা অবাস্তব সংখ্যা মিলিয়ে আসছে জটিল সংখ্যা। ঠিক আছে, এখন এখান থেকে দেখ এখানের মধ্যে যদি মনে করো y = 0 হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি z = x। তাহলে শুধু কি এটা হচ্ছে বাস্তব পার্টটা, এটা হচ্ছে কি কাল্পনিক পার্টটা।
ঠিক আছে, তাহলে আমরা এই z ইকুয়াল টু x পেলাম, এটাকে আমরা কি করে প্রকাশ করব, r e z ইকুয়াল টু x। তার মানে বোঝাতে চাওয়া হচ্ছে যে z জটিল রাশির রিয়েল পার্টটা হচ্ছে x। ঠিক একইভাবে যদি আমরা x সমান যদি 0 হয় তাহলে z সমান কি আসবে i y, তখন সেটাকে প্রকাশ করব কি, তখন সেটাকে প্রকাশ করব ইমাজিনারি z ইকুয়াল টু y, i y নয় শুধু y, i থাকা মানে ইমাজিনারি। আচ্ছা ওই আর হচ্ছে যদি মনে করেন x সমান y সমান যদি 0 হয় তাহলে দেখতেই পাচ্ছিস z সমান 0, z সমান 0 বলতে তখন কি বলছে, এটা যে জটিল তলে মূল বিন্দুটাকে নির্দেশ করছে। যেমন আমি যদি নরমাল একটা কোশ্চেন দিই যে 4 একটা নাম্বার, তো আমি বলতে পারি কি 4 কি একটা জটিল সংখ্যা, অবশ্যই জটিল সংখ্যা। তাহলে 4 টাকে আমরা কিভাবে লিখতে পারি, 4 প্লাস i ইনটু 0, মানে এর কাল্পনিক অংশটা শূন্য। তার মানে বুঝতেই পারছি যে কমপ্লেক্স নাম্বার হচ্ছে রিয়েল নাম্বার প্লাস ইমাজিনারি নাম্বার, বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যার সমষ্টি হচ্ছে জটিল সংখ্যা। ঠিক আছে, এবার আমরা একটু আগে বলছিলাম কি যে x প্লাস iy ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু y ইকুয়াল টু 0, এটা যদি আমরা প্রুফ করতে চাই কি করে করব, আমাদের তো বলা আছে x প্লাস iy ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ইমপ্লাইজ x ইকুয়াল টু কি মাইনাস iy। যদি মনে কর বর্গ করে দিই তাহলে বর্গ করে দিলে x স্কয়ার ইকুয়াল টু ডান দিকটা হয়ে যাবে মাইনাস y স্কয়ার। আচ্ছা বাঁ দিকে নিয়ে চলে এলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কি 0। তাহলে এবার দুটো বর্গরাশির সমষ্টি শূন্য, মানে তোরা জানি আলাদা আলাদা শূন্য হয়, x সমান 0 কি y সমান 0। ঠিক আছে, আচ্ছা এরপর দেখ, এরপর হচ্ছে ইকুয়ালিটি অফ কি কমপ্লেক্স নাম্বারস, জটিল রাশির সমতা। জটিল রাশির সমতা আমরা দুটো কমপ্লেক্স নাম্বার নিচ্ছি, একটা কমপ্লেক্স নাম্বার z1 যেটা হচ্ছে x1 প্লাস iy1, আচ্ছা আর একটা জটিল রাশি নিচ্ছি z2, এটা হচ্ছে x2 প্লাস iy2। তা বলা হচ্ছে z1 ইকুয়াল টু z2 হবে, দুটো জটিল রাশি সমান হবে যদি এবং কেবলমাত্র যদি x1 ইকুয়াল টু x2 ও y1 ইকুয়াল টু y2 হয়, মানে বাস্তব অংশ এবং অবাস্তব অংশ যদি আলাদা আলাদা করে সমান হয় তবেই দুটো জটিল রাশি সমান হবে। তোরা কিছুটা মাধ্যমিক লেভেলে করণী পড়ে এসেছিস, সেই করণীর মতো একই রকম ব্যাপার। এখন এটা প্রমাণ করব কি করে, যে z1 ইকুয়াল টু z2 হতে গেলে এটা, তাহলে আমরা বলছি z1 ইকুয়াল টু z2, তাহলে z1 মানে আমরা কি লিখব x1 প্লাস iy, আর z2 মানে হচ্ছে x2 প্লাস iy2। তাহলে একদিকে নিয়ে চলে তাহলে x1 মাইনাস x2, i টা কমন নিলে কি হবে y1 মাইনাস y2 ইকুয়াল টু 0। তাহলে এটাও তো একটা জটিল রাশি যার বাস্তব পার্ট হচ্ছে এইটা, অবাস্তব পার্ট হচ্ছে এইটা। ঠিক আছে, এই একটু আগে শিখলাম যে কোন একটা জটিল রাশি যদি x প্লাস iy সমান যদি 0 হয় তার বাস্তব এবং অবাস্তব অংশ কি আলাদা আলাদা করে শূন্য হতে হয়। তাহলে এখান থেকে x1 মাইনাস x2 এটা সমান 0 হবে, আর y1 মাইনাস y2 এটা সমান 0 হবে। এখান থেকে প্রুফটা চলে যাবে x1 ইকুয়াল টু x2 আর কি y1 ইকুয়াল টু y2। ঠিক আছে, এখন এখান থেকে দেখ জটিল রাশির অসমতা, মানে আমরা কি জটিল রাশির অসমতার ক্ষেত্রে দুটো কথা বলা যেতে পারে। এমনিতে জটিল রাশির অসমতাটা কি সাধারণত সিদ্ধ হয় না, মানে এটা বলা সম্ভব নয় যে এই জটিল রাশিটা এই জটিল রাশিটার থেকে বড়। আমরা এরকম বলতে পারবো কি যে 5 প্লাস 2y ধর একটা জটিল রাশি আছে আর একটা আছে মনে কর 3 প্লাস 4y, আমরা এখান থেকে বলতে পারবো না যে এটা বড় না এটা বড়, এটা ছোট না এটা ছোট, কিছু বলা সম্ভব। কেন বলা সম্ভব না, কারণ এটা একটা জটিল রাশি, এটা যে তলে হচ্ছে কি এটা একটা 5,2 একটা বিন্দু, আর এটাকে যদি তলে নিয়ে 3,4 দুটো বিন্দুর মধ্যে কি করে তুলনা করবো, কে ছোট কে বড়, সম্ভব না। তাহলে জটিল রাশি অসমতা সাধারণত সিদ্ধ হয় না, তবু বলা যেতে পারে যে মনে কর x1 প্লাস iy1 একটা জটিল রাশি আর x2 প্লাস iy2 একটা জটিল রাশি। তাহলে x1 প্লাস iy1 এটা গ্রেটার দ্যান x2 প্লাস iy2 হবে যদি এবং কেবলমাত্র যদি x1 টা x2 থেকে বড় হয় এবং সঙ্গে বলতে পারি y1 ইকুয়াল টু y2 ইকুয়াল টু 0 হয়। মানে কি বলতে চাইছি, এর বাস্তব অংশটা এর বাস্তব অংশের থেকে বড় হবে আর অবাস্তব অংশটা পুরোপুরি শূন্য হবে। দুটো বাস্তব রাশির মধ্যে তো তুলনা করা যেতেই পারে যে কোনটা কার থেকে বড়। ঠিক আছে, আচ্ছা এরপর আমার কি আসছে, এরপর আসছে আমার কমপ্লেক্স কনজুগেট কমপ্লেক্স নাম্বার। কনজুগেট কমপ্লেক্স নাম্বার মানে অনুবন্ধী জটিল রাশি। তবে যেমন অনুবন্ধী করণী করেছিস মাধ্যমিক লেভেলে, ঠিক একই রকম ব্যাপার। মনে কর যে কোন একটা জটিল রাশি x প্লাস iy, যেখানে xy বাস্তব, i সমান √1 - 1,
তাহলে এর অনুবন্ধী জটিল রাশিকে জেড বার দিয়ে প্রকাশ করা হয়, সেটাকে রিপ্রেজেন্ট করা হয় x মাইনাস আই ওয়াই দিয়ে। তাহলে যদি ডেফিনেশন দিই কেমন ভাবে দেব, যদি দুটো জটিল রাশির বাস্তব অংশটা সমান এবং অবাস্তব অংশ সাংখ্য মানে সমান কিন্তু যদি বিপরীত চিহ্নিত হয়, তাহলে একটাকে অপরটা কি অনুবন্ধী জটিল রাশি বলা হয়। ঠিক আছে, তাহলে z সমান x প্লাস আই ওয়াই হলে z বার সমান x মাইনাস আই ওয়াই হবে। তাহলে দেখে কিছু কিছু প্রপার্টি আছে, যেমন এক নম্বর প্রপার্টি যেমন বলতে পারি যে z বার ইকুয়াল টু 0, z বার ইকুয়াল টু 0, এটা মানে বলতে পারি রিয়েল জেডটাও 0, ইমাজিনারি জেডটাও 0। ঠিক আছে, এই চিহ্নটার অর্থ হচ্ছে মানে দুদিক থেকেই সত্য। ঠিক আছে, আচ্ছা 2 নাম্বার, দেখ 2 নাম্বার এরকম বলা যেতে পারে যে z প্লাস z বার বাই 2, এটা মানে আসবে রিয়েল জেড, আর z মাইনাস z বার বাই 2 i, এটা মানে আসবে কি ইমাজিনারি জেড। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখ এরকম বলতে পারি 3 নম্বর প্রপার্টি এরকম বলতে পারি দেখ, আচ্ছা z1 প্লাস z2 তার হোল বার মানে z1 বার প্লাস z2 বার। 4 নম্বর বলতে পারি z1 মাইনাস z2 তার হোল বার ইকুয়াল টু z1 বার মাইনাস z2 বার। 5 নম্বর প্রপার্টি বলতে পারি z1 ইনটু z2 তার হোল বার সমান z1 বার ইনটু z2 বার। এগুলো এমনি উদাহরণ নিয়ে চেক করলেই বুঝতে পারবি। আচ্ছা 6 নম্বর যেমন বলতে পারি z1 বাই z2 তার হোল বার ইকুয়াল টু z1 বার বাই z2 বার। আচ্ছা 6 নম্বর 7 নম্বর ধরে এরকম প্রপার্টি বলতে পারি যে বললো z প্লাস z বার ইকুয়াল টু 0, z প্লাস z বার ইকুয়াল টু মানে বলতে পারি z বিশুদ্ধ, z হচ্ছে কি বিশুদ্ধ কাল্পনিক, মানে z আর z বারে যদি যোগ করে 0 আসে তাহলে z সব সময় কি হবে বিশুদ্ধ কাল্পনিক। আচ্ছা 8 নম্বর প্রপার্টি দ্বারা এরকম বলতে পারি z মাইনাস z বার ইকুয়াল টু 0, এটা মানে বলতে পারি z হচ্ছে বিশুদ্ধ বাস্তব। আচ্ছা তারপর এরকম প্রপার্টি বলা যেতে পারে 9 নম্বর প্রপার্টি দ্বারা এরকম যে z বার তার হোল বার মানে z, এই যেমন z সমান এটা হলে z বার সমান এটা, এর যদি আমরা অনুবন্ধী করি তাহলে তখন ঘুরে এটাই আসবে। আচ্ছা 10 নম্বর প্রপার্টি এরকম বলতে পারি z ইনটু z বার, z ইনটু z বার মানে কি এইটাকে যদি আমি এটা দিয়ে গুণ করি তাহলে গুণ করলে কি আসবে x স্কয়ার প্লাস y স্কয়ার আসবে। তাহলে এটা বলতে পারি রিয়েল z তার স্কয়ার প্লাস ইমাজিনারি z তার স্কয়ার। এগুলো হচ্ছে অনুবন্ধী জটিল রাশির কিছু প্রপার্টিগুলো ভালো করে মাথায় রাখি, অনেক অঙ্ক করতে করতে প্রপার্টি কাজে লাগে। আচ্ছা এবার জটিল রাশি ধর যোগ বিয়োগ গুণ ভাগ কি করে করবো আমি। আচ্ছা মনে কর দুটো জটিল রাশি এরকম ধরে নিচ্ছি, একটা জটিল রাশি z1 এটা ধরে নিচ্ছি ধর x1 প্লাস iy1, আর একটা জটিল রাশি z2 এটা হচ্ছে x2 প্লাস iy2। তাহলে দুটো জটিল রাশির মধ্যে আমি ধর যোগ করব, z1 আর z2 যোগ করব। তাহলে করণীতে যেমন করেছি একই নিয়ম, করণীতে কি মূলাদের উৎসের সঙ্গে মূলাদাংশের যোগ করতে হয়, অম্লদের সঙ্গে অম্লদ, এখানেও সেরকম বাস্তবের সঙ্গে বাস্তব যোগ মানে x1 প্লাস x2 আর অবাস্তবের সঙ্গে অবাস্তব যোগ মানে i ইনটু y1 প্লাস y2। এই 2 নম্বর মনে করি z1 মাইনাস z2 করি, তাহলে বাস্তব থেকে বাস্তব বিয়োগ x1 মাইনাস x2 প্লাস i ইনটু কত হবে y1 মাইনাস y2। আচ্ছা এখানে মেইনলি যেটা ভালো করে শিখতে হয় গুণটা আর ভাগটা, এটাই বেশি কাজে লাগে। তো 3 নম্বর মনে কর z1 ইনটু z2, z1 মানে কি x1 প্লাস iy1, এর সঙ্গে গুণ করবি কাকে, এর সঙ্গে গুণ করবি x2 প্লাস iy2, এটাকে গুণ করবি। তাহলে গুণ করার একটা নির্দিষ্ট নিয়ম আছে, কিভাবে গুণ করবি, প্রথমটার সঙ্গে প্রথমটা বাস্তবের সঙ্গে বাস্তবের গুণ করবি x1 x2, অবাস্তবের সঙ্গে অবাস্তব গুণ করবি, তাহলে দেখ মাইনাস y1 y2, এইটা এসে যাবে কি বাস্তব অংশ, আর প্লাস এর প্রথমটার সঙ্গে এর দ্বিতীয়টা গুণ করবি মানে x1 y2, আর এর দ্বিতীয়টার সঙ্গে এর প্রথমটা মানে প্লাস কি x2 y1, এটা গুণে নিবি। ঠিক একইভাবে যদি ভাগের ক্ষেত্রে ব্যাপারটা করিস তাহলে চল 4 নম্বর ভাগের ক্ষেত্রে করবি, তো ভাগের ক্ষেত্রে z1 বাই z2 মানে উপরে x1 প্লাস iy1 আর নিচে কি x2 প্লাস iy2। ভাগের ক্ষেত্রে যখনই আমরা যেমন করণীর অঙ্কে শিখেছিস নিচে থাকলে সবসময় কি করিস অনুবন্ধী করণী দিয়ে গুণ করিস, তাহলে এখানেও অনুবন্ধী জটিল রাশি দিয়ে গুণ করতে হবে, মানে উপরটা x1 প্লাস iy1
এটাকে গুণ করবে x2 মাইনাস iy2 দিয়ে, নিচেরটার অনুবন্ধী এইটাই হবে, আর এইটাকে যখন এর অনুবন্ধী দিয়ে গুণ করব নিচেটা আমার হয়ে যাবে কি x2 স্কয়ার প্লাস y2 স্কয়ার। ঠিক আছে, এরপর আবার সেই একই নিয়ম করলাম, প্রথমটার সঙ্গে প্রথমটা গুণ মানে x1 x2, দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টা গুণ মানে প্লাস y1 y2, এর নিচে হয়ে যাবে কত x2 স্কয়ার প্লাস y2 স্কয়ার, এটা হয়ে যাবে বাস্তব পার্ট, আর প্লাস i ইনটু এইটার সাথে এটার গুণ মানে x2 y1 মাইনাস এটার সাথে এটার গুণ x1 y2 বাই তলায় x2 স্কয়ার প্লাস y2 স্কয়ার। এটা হচ্ছে জটিল রাশি যোগ বিয়োগ গুণ ভাগ। এরপর দেখ জটিল রাশির আমি আসছি, জটিল রাশির মডিউলাস। মডিউলাস অফ এ কমপ্লেক্স নাম্বার। মডিউলাস বলতে কি বোঝায়? মডিউলাস অফ এ কমপ্লেক্স নাম্বার, কোন জটিল রাশির মডিউলাস বলতে কি বোঝায়? আচ্ছা, এটা করানোর আগে তোদেরকে আর একটা জিনিস আমি দেখে দিচ্ছি, দেখো অনুবন্ধী সম্বন্ধে একটা জিনিস আমি দেখে দিচ্ছি। যেমন যদি দুটো জটিল রাশি কোন জটিল রাশি আর তার অনুবন্ধী জটিল রাশি যদি দুটো জটিল রাশির যোগফল এবং গুণফল বাস্তব হয় তাহলে পরস্পর তারা অনুবন্ধী হবে। কি করে এটা করার আগে আমি প্রমাণটা একটু দেখে দিচ্ছি। ধর z1 একটা জটিল রাশি x1 প্লাস iy1, আর z2 একটা জটিল রাশি ধর x2 প্লাস iy2। দুটো জটিল রাশিকে যদি আমরা যোগ করি z1 প্লাস z2 কি আসবে x1 প্লাস x2 প্লাস i ইনটু কি y1 প্লাস y2। আর যদি দুটো জটিল রাশিকে আমি গুণ করি z1 z2 গুণ করলে এই একটু আগে শিখলি x1 x2 মাইনাস y1 y2 প্লাস i ইনটু x1 y2 প্লাস কি x2 y1। আমরা কি বলেছিলাম যে যদি দুটি জটিল রাশির যোগফল এবং গুণফল বাস্তব হয় তাহলে যদি z1 প্লাস z2 টাকে বাস্তব হতে হয় তাহলে y1 প্লাস y2 টাকে 0 হতে হবে, মানে ইমাজিনারি পার্ট থাকা চলবে না। আর যদি গুণফলটাকে বাস্তব হতে হয় z1 z2 কে যদি বাস্তব হয় তাহলে এরও ইমাজিনারি পার্ট থাকা চলবে না, মানে হচ্ছে x1 y2 প্লাস x2 y1 এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি y2 ইকুয়াল টু কত মাইনাস y1। আর যে y2 ভ্যালুটা যদি আমরা এখানে বসাই তাহলে মাইনাস x1 y1 প্লাস x2 y1 ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমরা y1 কমন নিয়ে নিই তাহলে x2 মাইনাস x1 ইকুয়াল টু 0। যেহেতু y1 টা 0 হবে না কারণ এই পার্টটা 0 মানে কি চলে আসছে দেখ x2 ইকুয়াল টু চলে আসছে x1। তাহলে প্রমাণ করতে আমরা এই দুটো জটিল রাশি ধরেছিলাম, প্রমাণ করতে যে কি হলো দেখ x2 সমান x1 মানে বাস্তব অংশ দুটো সমান, আর y2 সমান y1 কিন্তু একটা নেগেটিভ সাইন আছে, মানে অবাস্তব অংশটাও সমান কিন্তু সাইনটা ডিফার করছে। এটাই আমরা অনুবন্ধী জটিল রাশির ক্ষেত্রে সংজ্ঞা দিয়েছিলাম যে যদি দুটো জটিল রাশির বাস্তব অংশ সমান হয় এবং অবাস্তব অংশ সাংখ্য মানের সমান কিন্তু যদি বিপরীত চিহ্নযুক্ত হয় তবেই তারা পরস্পর অনুবন্ধী হবে। এর যদি মনে করেন আমি কনভার্স থিওরেম বলি, বিপরীত উপপাদ্য বলি, তাহলে কি হবে? এইটা কি বলছিলাম, এটা বলছিলাম দুটো জটিল রাশি যদি যোগফল গুণফল বাস্তব হয় তারা পরস্পর অনুবন্ধী হবে। ঘুরিয়ে বলতে পারি যে কোনো জটিল রাশি এবং তার অনুবন্ধী জটিল রাশি যোগফল এবং গুণফল কি সর্বদা বাস্তব। এবার দেখ যেটা লিখেছিলাম বোর্ডে, মডিউলাস অফ এ কমপ্লেক্স নাম্বার। মডিউলাস বলতে কি বোঝায়? আমরা কোনো জটিল রাশি কিভাবে প্রকাশ করি z ইকুয়াল টু x প্লাস iy, যেখানে বলেছি কি x আর y টা হচ্ছে বাস্তব, i সমান হচ্ছে √1। তাহলে বলছি x স্কয়ার প্লাস y স্কয়ার এই যে রাশিটা আছে এর ধনাত্মক বর্গমূলকে জটিল রাশির মডিউলাস বলে। এর ধনাত্মক বর্গমূল এবং সেটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? সেটাকে প্রকাশ করা হয় মড z দিয়ে, এইভাবে প্রকাশ করা হয়, বা মড z এইভাবে প্রকাশ করা হয়, বা মড x প্লাস iy এইভাবে প্রকাশ করা হয়। তার মানে যেটা বলতে চাইছে z সমান যদি x প্লাস iy হয় তাহলে তার মডিউলাস মড z ইকুয়াল টু বলা হচ্ছে কি √x স্কয়ার প্লাস y স্কয়ার। খুবই সহজ জিনিস, এটা হচ্ছে মডিউলাসের মান। এরপর দেখ মডিউলাস বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি, তোদের কিছু স্থানাঙ্ক জ্যামিতির অল্প হলেও তো তোদের আইডিয়া আছে দেখ। আচ্ছা মনে কর এটা হচ্ছে একটা কমপ্লেক্স প্লেন, এটা হচ্ছে বাস্তব অক্ষ x ও x ড্যাশ, আর এটা হচ্ছে y ও y ড্যাশ, এটা হচ্ছে কাল্পনিক অক্ষ। এটা হচ্ছে জটিল তলে কোনো একটা বিন্দু z যার স্থানাঙ্ক হচ্ছে কি x, y, মানে জটিল রাশিটা হচ্ছে x প্লাস iy।
এবার এটা টেনে দিয়ে এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, তাহলে অটোমেটিক্যালি এইটা হচ্ছে কি, এটা হচ্ছে তো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এইটাই হচ্ছে তোর মড জেড। তাহলে আমি যদি জানতে চাই যে মড জেড বলতে কি বোঝায়, তাহলে মড জেড বলতে বোঝায় যে মূল বিন্দু থেকে জেড বিন্দুর কি মড জেডের জ্যামিতিক তাৎপর্য যদি কেউ জানতে চায় তাহলে মূল বিন্দু থেকে কি জেড বিন্দু দূরত্ব। অ্যাকচুয়ালি মডিউলাস দিয়ে সবসময় দূরত্বই বোঝানো হয়। যেমন আর একটা যদি এক্সাম্পল দিই আরো ভালো বুঝতে পারি, জেড ওয়ান একটা জটিল রাশি, জেড টু একটা জটিল রাশি, এর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান প্লাস আই ওয়াই ওয়ান। আচ্ছা, এটা স্থানাঙ্ক হচ্ছে এক্স টু ওয়াই টু, এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটা এক্স টু ওয়াই টু। তাহলে এটা যে এক্স ওয়ান প্লাস আই ওয়াই ওয়ান জটিল রাশিটা, এটা এক্স টু প্লাস আই ওয়াই টু জটিল রাশি, মূল বিন্দুটা। আচ্ছা, এবার এখান থেকে এই দুটো জটিল রাশির মধ্যে আমি জেড ওয়ান আর জেড টু যোগ করে দিলাম, এই পারপেন্ডিকুলার টেনে দিলি, এই পারপেন্ডিকুলার টেনে দিলি, এটাকে যোগ করে দিলি, তাহলে এইটা হচ্ছে কত, এইটা হচ্ছে আমার এক্স ওয়ান, এইটুকুটা কত এক্স টু, তাহলে এই লেন্থটা কত, এই লেন্থটা হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু, অটোমেটিক্যালি এই লেন্থটা এক্স ওয়ান মাইনাস এক্স টু। ঠিক আছে, এই পুরো লেন্থটা হচ্ছে ওয়াই ওয়ান, এইটুকুটা হচ্ছে ওয়াই টু, তার মানে এইটুকু লেন্থটা হচ্ছে কত ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। তাহলে এই দূরত্বটা কত, এই দূরত্বটা অবশ্যই হচ্ছে কত রুট ওভার এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার। কিন্তু তাই এটা করার আগে একটা জিনিস করছি, দেখ আমরা জেড ওয়ান কি ধরেছি, জেড ওয়ান ধরেছি এক্স ওয়ান প্লাস আই ওয়াই ওয়ান, জেড টু ধরেছি এক্স টু প্লাস আই ওয়াই টু। তাহলে যদি মনে করো আমরা জেড ওয়ান মাইনাস জেড টু করি, তাহলে অবশ্যই হবে এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস কি আই ইন্টু ওয়াই ওয়ান মাইনাস কি ওয়াই টু। এর যদি মনে করো মডিউলাস বার করা হয়, তাই এর মডিউলাস বার করলে আসবে রুট ওভার, মডিউলাস মানে কি বাস্তব অংশের স্কোয়ার, বাস্তব অংশের স্কোয়ার প্লাস অবাস্তব অংশের স্কোয়ার তার বর্গমূল, সেটাই তো আমরা বলছি মডিউলাস। এই এখানে এখনো তো লেখা আছে মডিউলাস। ঠিক আছে, তাহলে দেখ এখানেও এই যে মড জেড ওয়ান মাইনাস জেড টু বলতে কি বোঝাচ্ছে, জেড ওয়ান আর জেড টু এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব। মানে এগুলো অঙ্ক করতে যে এই প্রপার্টিগুলো তোদের কাজে লাগবে। যেমন বলে দিল ধর কোনো আর1 তলে জেড ওয়ান জেড টু জেড থ্রি ধর তিনটে বিন্দু আছে, দিয়ে বললো তারা একটা সমবাহু ত্রিভুজকে জটিল তারায় নির্দেশ করে। তো সেক্ষেত্রে কীভাবে প্রকাশ করবি এই প্রকার, যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে বলবি মড জেড ওয়ান মাইনাস জেড টু হয়ে যাবে, মড জেড টু মাইনাস জেড থ্রিও তাই হবে, মড জেড থ্রি মাইনাস জেড ওয়ানও তাই হবে। ঠিক আছে, এগুলো অঙ্ক করতে যে কাজে লাগবে। এবার তাই মডুলাসের প্রপার্টি, ধর 1 নম্বর প্রপার্টি, এতে বলতে পারি যে মড জেড ইকুয়াল টু জিরো, তার মানে অবশ্যই রিয়েল জেডও জিরো হবে, মানে এক্সও জিরো হবে আর ইমাজিনারি জেডও জিরো হবে। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর প্রপার্টি ধরে এরকম বলতে পারি যে জেড ইন্টু জেড বার, এটা হবে মড জেড দা স্কোয়ার। 3 নম্বর প্রপার্টি বলতে পারি দেখ মড জেড এর ভ্যালু যা হবে মড জেড বারের ভ্যালু তা হবে মড মাইনাস জেডও তাই হবে। আচ্ছা 4 নম্বর প্রপার্টি দেখ জেড ওয়ান ডট জেড টু তার মড, মানে হচ্ছে মড জেড ওয়ান মড জেড টু, মানে দুটো জটিল রাশির গুণফলের মডুলাস, মানে তাহলে আলাদা আলাদা মডুলাসের গুণফল। ঠিক একইভাবে ভাগের ক্ষেত্রে বলতে পারবো যে দুটো জটিল রাশির ভাগফলের মডুলাস, মানে হচ্ছে জেড ওয়ানের মডুলাস বাই জেড টু মডুলাস। আচ্ছা 6 নম্বর প্রপার্টি দেখ এরকম বলতে পারি, 6 নম্বর প্রপার্টি হচ্ছে মাইনাস মড জেড লেস অর ইকুয়াল টু রিয়েল জেড কমা ইমাজিনারি জেড লেস অর ইকুয়াল টু মড জেড। মানে এটা দিয়ে কি বলতে চাওয়া হচ্ছে, এটা দিয়ে বলতে চাওয়া হচ্ছে, এটা দিয়ে তো আমরা মডিউলাস প্রকাশ করি, এটা হচ্ছে জটিল রাশির রিয়েল পার্ট, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। তার মানে ঘুরিয়ে বলতে গেলে কোনো জটিল রাশির বাস্তব বা অবাস্তব অংশ কখনোই তার মডিউলাসের চেয়ে বড় হতে পারে না। এমনি তোরা ফিগারেও যেটা দেখেছিলি তাহলে এইটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে মড জেড, এটা তো অতিভুজ। তাহলে অতিভুজে মানে ভূমি বা লম্বের মান তো কখনো নিশ্চয়ই অতিভুজের থেকে কি হবে না বড় হবে। তাহলে এটা যদি মনে করে ম্যাথমেটিক্যালি প্রমাণ করি তাহলে কি করে করবো, তাহলে প্রমাণ করতে গেলে মনে করি যদি সম্ভব হয়, এই মেথডটার নাম কি, যে এরকম ভাবে প্রমাণ করা, এই মেথডটার নাম হচ্ছে কি কন্ট্রাডিকশন মেথড। এগুলো তোরা মাধ্যমিক লেভেলে শিখেছিস। তাহলে ধরে নিচ্ছি যে রিয়েল জেড গ্রেটার দ্যান মড জেড ইমপ্লাইজ এক্স গ্রেটার দ্যান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, স্কোয়ার করে দিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার গ্রেটার দ্যান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এর পরের স্টেপ আসছে দেখ দুদিক থেকে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে ওয়াই স্কোয়ার লেস দ্যান জিরো, ওয়াই স্কোয়ার লেস দ্যান জিরো মানে বলতে পারি ওয়াই কি, ওয়াই মিন করছে কি ওয়াই হচ্ছে অবাস্তব। কিন্তু যখন কোনো জটিল রাশি জেড সমান এক্স প্লাস আই ওয়াই ধরা হয় তখন এক্স আর ওয়াই উভয়ই বাস্তব। ঠিক আছে, কিন্তু তাহলে কি বলতে পারি যে যা
কল্পনা বিরোধী, মানে আমরা যেটা ধরে নিচ্ছি তার উল্টো জিনিস চলে আসছে। তার মানে আমরা এখানে বলতে পারি যে রিয়েল জেড নট গ্রেটার দেন কি মড জেড। 6 নম্বর প্রপার্টি হলো। 7 নম্বর প্রপার্টি হচ্ছে যে মডিউলাস z1 প্লাস z2 তার স্কোয়ার ইকুয়াল টু মডিউলাস z1 তার স্কোয়ার মডিউলাস z2 তার স্কোয়ার প্লাস 2 রিয়েল z1 z2 বার। এটা আবার এটা z1 বার z2 এরকম প্রমাণ করা যায়, ঠিক আছে। আচ্ছা, এটারও প্রমাণটা একটু দেখে দিচ্ছি। না এটা z1 mod z1 প্লাস z2 তার স্কোয়ার, আমরা এটা সমান আমরা লিখতে পারি z1 প্লাস z2 ইন্টু z1 প্লাস z2 তার হোল বার। প্রত্যেক আসছে কারণ আমরা শিখেছি যে z ইন্টু z বার সবসময় মড z স্কোয়ার হয়, শিখেছি আমরা। আচ্ছা, এবার দেখো z1 প্লাস z2, এইটা সময় লিখছি z1 বার প্লাস z2 বার। এটা কোথায় শিখলাম? আমরা অনুবন্ধীর প্রপার্টিতে শিখেছি যে দুটো জটিল রাশির যোগফলের অনুবন্ধী, তার মানে আলাদা আলাদা অনুবন্ধীর যোগফল। এবার গুণ করছি, গুণ করলে z1 ইন্টু z1 বার, আচ্ছা তারপরে z1 ইন্টু z2 বার, তারপরে প্লাস z2 ইন্টু z1 বার, আর একটা পড়ে আছে কি z2 ইন্টু z2 বার। দেখ কি করছি, z1 ইন্টু z1 বার মানে মড z1 স্কোয়ার, এই যে এই প্রপার্টিটা। আচ্ছা, তারপরে দেখ এই z2 ইন্টু z2 বার মানে বলতে পারি মড z2 স্কোয়ার। আচ্ছা, এটা দেখ z1 ইন্টু z2 বার, এটা যেমন আছে রেখে দিলাম। আর এটাকে লিখতে পারি z1 ইন্টু z2 বার তার হোল বার। কারণ আমরা জানি আমরা এই প্রপার্টিটা শিখেছি z1 বার তার হোল বার মানে কত হয়, z হয়। আবার আরেকটাও প্রপার্টি শিখেছি যে দুটো জটিল z প্লাস z বার বাই 2 হলে কি হয়, রিয়েল z হয়। তাহলে দেখ কি আসছে, এটা হচ্ছে মড z1 স্কোয়ার প্লাস মড z2 স্কোয়ার। এই গোটাটা মানে আমরা লিখতে পারি এটাকে মনে মনে z ভাগ আর এটাকে মনে করে z বার। এই যে z প্লাস z বার কত হয়, 2 ইনটু এটা প্লাস কি 2 ইনটু রিয়েল অফ z1 z2 বার, ঠিক আছে। আচ্ছা, আর তিনটে প্রপার্টি আছে, লিখে দিলেই হয়ে যাবে। 8 নম্বর প্রপার্টি দেখ, এটা মাইনাস হবে, এখানটা জাস্ট মাইনাস হবে। আচ্ছা, 9 নম্বর প্রপার্টি কি? 9 নম্বর প্রপার্টি হচ্ছে এইটা, এটা ক্লাস 7 এ শিখেছিস z1 প্লাস z2 তার স্কোয়ার প্লাস z1 মাইনাস z2 তার স্কোয়ার সমান 2 ইন্টু মড z1 স্কোয়ার প্লাস মড z2 স্কোয়ার। আর একটা প্রপার্টি হচ্ছে এটা 10 নম্বর প্রপার্টি, এই একই রকম, এগুলো সবই 7 নম্বরের মতো প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, az1 প্লাস bz2, ঠিক আছে, প্লাস bz2 মাইনাস az1 তার মান ইকুয়াল টু, এটা সমান হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু মড z1 স্কোয়ার প্লাস মড z2 স্কোয়ার। কমপ্লেক্স নাম্বারের ফার্স্ট ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, এরপরে পার্ট 2 তে পাবি।